ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব বলে যাচ্ছেন সমাজ সংস্কারক বলতে যেটা বুঝতে হবে, আগে প্রথম জানতে হবে সমাজের সমস্যাটা কোথায়। ভারতীয় সমাজের মূল সমস্যা কি? জাতি ব্যবস্থা। এটা ভারতীয় সমাজের মূল সমস্যা। এটাকে বাদ দিয়ে সংস্কার ওই কান টানা নাক টানার মতো। ব্রাহ্মণ্যবাদের যেটা সবচাইতে বড় নোংরামি সেটা জাতি ব্যবস্থা। বিদ্যাসাগর মহাশয় লড়াই করেছিলেন? মনে হয় না কেউ বলবে। জাতি প্রথার বিরুদ্ধে ওনার কি লড়াই ছিল? লড়াই থাকা তো দূরের কথা, উনি চিঠি লিখছেন যে আমার কলেজে এই ছোট লোকগুলোকে ঢুকতে দেবো না। উনি বলছেন মনু মহারাজ বলে গেছেন এরা ছোট লোক, এদের প্রবেশাধিকার দেওয়া যাবে না। ছোট লোকদের মধ্যে বড় লোক এখন হচ্ছে কিছুটা কায়স্থ, কারণ ওরা আমাদের বিচারধারায় চলে, কারণ ওরা হরিনাম সংকীর্তন করে, ওরা দুর্গা পুজো করে, ওরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে চলে, ষড়যন্ত্রটাকে এগিয়ে নিয়ে চলে। তাই ওদের 2-4 জনকে ঢুকতে দেওয়া হোক, ওরা ঢুকুক, বাকিদেরকে নয়। আপনাদেরকে যারা বিদ্যাসাগরের নামে প্রচার করে বেড়ায়, রাজা রামমোহনকে নবজাগরণের পথিকৃৎ, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ এরকম বড় বড় শব্দ বলি আওড়ায়, বুঝবেন তারা ষড়যন্ত্রকারীদের মধ্যেই একজন। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে তথা একটি বেদনাদায়ক স্মৃতিচারণে উপস্থিত বামসেপ এবং ভারত মুক্তি মোর্চা তথা আমাদের মূল নিবাসী বিচারধারার সাথে যুক্ত নয় এরকম সকলকেই আমরা এই ক্ষুদ্র মঞ্চে আহ্বান জানাই, অভিনন্দন জানাচ্ছি। নীল অভিনন্দন জানিয়ে ফুলে সাহু এবং ডক্টর বি আর আম্বেদকর আমাদের এসসি এসটি ওবিসি তথা মাইনরিটি সমাজের যারা মহাপুরুষ, মহতী মা, মহিয়সী মায়েরা এবং আজকে যার স্মৃতিচারণায় আমরা এখানে এসছি, সেই সত্যশোধক সমাজ গড়ার পথের একজন কারিগর, স্থপতি, দিশারি, যিনি দিক নির্দেশ করে গেলেন, একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ তথা মূলনিবাসী বিচারধারার একজন একনিষ্ঠ কর্মী এবং আমাদের এই মামসেপ পরিবারের একজন কাণ্ডারি, জাতীয় লেভেলের, রাজ্য লেভেল এবং তার সাথে সাথে আমাদের জেলার একটি সম্পদকে আমরা হারিয়েছি। সেই দুটো দিন, একটা দিক আজকের দিনটা আনন্দের, মা সাবিত্রী ফুলের জন্মদিন, আর একটা দিক খুবই বেদনার। এরকমই একটা সময় আমাদেরকে আসতে হয়েছে, বেদনাঘন একটা পরিবেশের মধ্যে আমরা সমবেত হয়েছি, মিলিত হয়েছি। সেই মান্যবর ক্রান্তিবীর, বিপ্লবী, বিচারধারার পূর্ণকালীন প্রচারক, দীর্ঘ সময়ের প্রচারক, একনিষ্ঠ কর্মী তথা আমাদের সকলের শ্রদ্ধাস্পদ, স্নেহভাজন, যা বলবেন বয়স অনুযায়ী, সেই রকম একটা ব্যক্তিত্ব যিনি সকলের কাছে সমান জনপ্রিয়। সেই দুটো বিষয়কে সামনে এক জায়গাতে রাখা হয়েছে। আয়োজন করেছেন আমাদেরই বামসেপ পরিবারের আরেক সদস্য মাননীয় মধুসূদন মণ্ডল মহাশয় এবং উনারই স্ত্রী, সহকর্মিনী, ওনারা দুজনে মিলে এরকম একটা সুন্দর মুহূর্তের আয়োজন করেছেন। তার জন্য আমরা বামসেপের পরিবারের পক্ষ থেকে ওনাদের দুজনকে অসংখ্য অকুণ্ঠ ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আর এই বিশেষ দিনটির স্মৃতিচারণায় আমরা চেষ্টা করব কিছুটা জানার। আমরা অনেকেই জানি যারা বামসেপের সাথে আছি, ভারত মুক্তি মোর্চার সাথে যারা জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে এই আন্দোলনে, আমার প্রবীণ ব্যক্তিত্বরা অনেকেই এসছেন, অনেকেই বলেছেন 2-4 কথা। অল্প পরিসরে যেটুকু না বললেই নয়, স্মৃতিচারণায় যেটুকু না করলেই নয়, অনেক কিছুই বলে গেলেন। মাননীয় আমাদের তারকবাবুর ভাষাতে উনি মাননীয় সন্তোষবাবুকে আঙ্কেল বলে ডাকতেন, সেই সূত্রে আমরাও ওনাকে আঙ্কেলই বলি। আঙ্কেল কয়েকটা কথা বললেন, বেশ কয়েকটা দিকও তুলে ধরলেন। তার সাথে সাথে আমাদের প্রবীণ এবং অনেকটাই আগের সময়ের, যারা এই সময় না থাকলে আগের সময়টাতে যদি না হালটা ধরতেন, এই জায়গাতে হয়তো আমরা পৌঁছতে পারতাম না, এই বিচারধারাটা হয়তো আমাদের কাছে পৌঁছতো না। মাননীয় আদিত্য বাউরি মহাশয় শ্রদ্ধেয় এবং এক কথায় পথের দিশারি, বাঁকুড়া জেলা বামসেপ তথা এই মূল নিবাসী বিচারধারার যারা প্রথম কাণ্ডারি, হুলু ক্ষেত্রপাল মহাশয় তিনি আছেন আমাদের মধ্যে। আদিত্য বাউরি মহাশয় তিনি এসছেন। মাননীয় সন্তোষ বাউরি মহাশয়, যিনি এই বয়সেও তারকদার কথাতে এবং আমাদেরও যদি বলতে হয় এই বয়সেও তার যা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করি, সেটা আমাদেরকেই হার মানিয়ে দেয়, আমাদের কাছে বড় ঈর্ষণীয় হয়ে ওঠে। ওই রকম একটা ব্যক্তি ওই বয়সে যে হারে উনি প্রোগ্রাম করেন, ঘুরে বেড়ান, মানুষের কাছে বিচারধারাটাকে পৌঁছে দেন, সত্যের আলোকে, সত্যের দিশায় মানুষকে পথ দেখান, তা সত্যি আমাদের কাছে শিক্ষণীয়। আমরা
হিসেবে অনেকটাই ওনাদের চাইতে বয়সে ছোট। ওই মানুষগুলোকে দেখে আমার স্ত্রী সেদিন আমাকে বলল, হুলুবাবু, আদিত্যবাবু এবং সন্তোষবাবু তথা তারকদার শ্বশুরমশাই কার্তিকবাবুর যে উদ্দীপনা উদ্যম এই বয়সেও, এবং তারকদার মৃত্যুর পরেও আমাদের যে ভার্চুয়াল একটা মিটিং হলো, মাননীয় আমাদের রাজ্য অধ্যক্ষ বর্তমান সুখরঞ্জন সরকার মহাশয় একটি আয়োজন করেছিলেন স্মরণ সভার, শোক সভার। সেই সভাতে ওই অবস্থাতেও কার্তিকবাবু যে কথাগুলো বললেন তা সত্যি মনে উদ্দীপনা জাগায় এবং মনে আশা জাগায় যে তারকদা শেষ হয়ে যায়নি, তারকদা অকালে চলে যায়নি, তারকদা আছে আমাদের মধ্যে। এবং প্রতিনিয়ত আমরা প্রতি মুহূর্তে তারকদাকে অনুভব করছি। যদি তারকদা মরেই যেত তাহলে আমরা এভাবে কষ্ট পেতাম না। আমাদের ভেতরে এই যে অনুভূতিগুলো, আমরা প্রত্যেকটা কর্মী, তার পরিবারের কেউ নয়, আমার সাথে তার ব্যক্তিগত আলাপ আজ 2 বছরও হয়নি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সে আমার অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। কিছুই নয়, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, সেই পরিবারের কাউকে আমি জানি না, বৌদিকেও জানতাম না তারকদার মৃত্যুর আগে পর্যন্ত। ওই মানুষটার ব্যক্তি জীবনের কথা উনি কখনো আমাকে বলেননি। যে কাজটা করে গেলেন, বিচারধারার কথা, বাবা সাহেবের কথা, আমাদের জ্যোতিরাও ফুলে, মা সাবিত্রীবাই ফুলে তথা আমাদের যে মূল নিবাসী বিচারধারা, এবং এক কথায় যদি বলা যায় এই ব্রাহ্মণ্যবাদী বিচারধারা যার ধারে পাশেও টিকতে পারে না। ব্রাহ্মণ্যবাদী বিচারধারা এক মিথ্যা, এক ভণ্ড, এক প্রতারণা, ছল চাতুরি, ষড়যন্ত্রের বিচারধারা। অর্থাৎ যদি আমরা এক কথায় বলে দিই, ব্রাহ্মণ্যদারী বিচারধারা বলে কোনো বিচারধারাই হয় না, সেটা পুরোপুরি একটা ষড়যন্ত্র। আজকে তারা শাসক, দীর্ঘ সময় ধরে তারা ভারতবর্ষ শাসন করে আসছে। ব্রিটিশের আগে বুদ্ধ যদি না থাকতেন, মহামানব গৌতম বুদ্ধ যদি না থাকতেন, তাহলে হয়তো আমাদের অবস্থাটা আরও কঠিন হয়ে যেত। তিনি অনেকখানি সেই সমাজে, সেই সময়ের ব্যবস্থায় ব্রাহ্মণ্যবাদকে অনেকখানি রুখে দিয়েছিলেন, এবং তার কারণে আমরা অনেকটা সম্রাট অশোকের হাত ধরে, মৌর্য বংশের হাত ধরে ভারতবর্ষকে অনেকটা উন্নত জায়গায় পৌঁছে দিতে পেরেছিলাম। এবং সেই সময়ের ভারতবর্ষ, ভারতের একটা সময় শ্রেষ্ঠ দেশ ছিল। আজকেও যার নাম সারা পৃথিবী চেনে, সেটা বুদ্ধের জন্য, সেটা ওই অশোকের জন্য, এবং সেটা ডক্টর বি.আর. আম্বেদকর তথা আমাদের মা সাবিত্রী ফুলের যে অবদান, জ্যোতিরাও ফুলের যে অবদান, তাদের জন্য। কোনো ব্রাহ্মণ্যবাদী শাসকের জন্য ভারতবর্ষ পরিচিত নয় পৃথিবীর কাছে। পৃথিবীর কাছে যদি একটাই পরিচয় থাকে ভারতবর্ষের, পৃথিবী ভারতবর্ষকে এই লোকগুলোর নাম দিয়ে চেনে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, মহামানব গৌতম বুদ্ধ বললে তারা এক নামে ভারতবর্ষকে চিনবে, যেটা বুদ্ধের দেশ। এখনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় পৃথিবীতে গিয়ে ভারতের কোনো ব্রাহ্মণ্যবাদী শাসকের নাম করেন না, তাকে বুদ্ধের নাম নিতে হয়, যে আমি বুদ্ধের দেশের মানুষ। তিনি তো বলতে পারেন না আমি কোনো চ্যাটার্জি ব্যানার্জির দেশের মানুষ। কেন তাকে বলতে হয় তিনি বুদ্ধের দেশের মানুষ? কারণ বুদ্ধের যে কর্মপদ্ধতি, বুদ্ধের যে সাম্যবাদ, বুদ্ধের যে সৌভ্রাতৃত্ব, অহিংসা, প্রেম, যেটা মার্ক্সবাদের অনেক ঊর্ধ্বে, যেটা অন্য কোনো বিচারধারার অনেক ঊর্ধ্বে। মার্ক্সবাদ তো শিশু আমাদের তুলনায়, মার্ক্সবাদের একটা আমাদের কণার একটা ছোট্ট অংশ মাত্র। এই বুদ্ধবাদ, যারা বুদ্ধবাদকে একবার বুঝেছেন, বুদ্ধবাদ কোনো ধর্মীয় মত নয়, বুদ্ধবাদ কোনো নির্দিষ্ট একটা ধর্মপথ নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি কুসংস্কারাচ্ছন্ন একটা পথ, যেখানে মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বুদ্ধের পথ নয়। যেখানে যুক্তি আছে, যেখানে বিজ্ঞান আছে, যেখানে মানুষের মানবিকতার সাথে, অহিংসার সাথে, ভালোবাসার সাথে, সৌভ্রাতৃত্বের সাথে একটা বিচারকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা দেশকে পথ দেখানো তথা পৃথিবীকে পথ দেখানো, সেরকমই একটা বিচারধারা হলো বুদ্ধের বিচারধারা, যেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন তার পরবর্তী সময়ে আমাদের জ্যোতিরাও ফুলে এবং তার সহধর্মিণী যজ্ঞা সহস্ত্রী, যজ্ঞা নারী, নারীবাদের মুক্তিদূত। এক কথায় যদি বলি, নারীবাদের প্রথম মহিলা যিনি, তিনি আর কেউ নন, মা সাবিত্রী ফুলে। শিক্ষাবিদ, নারীবিদ তথা সমাজ সংস্কারক সেই মহিয়সী মাতা সাবিত্রী ফুলে যদি না থাকতেন, যদিও সেই সময়ে আমাদের পূর্ব বক্তারা বলে গেলেন যে যেহেতু মাননীয় সুনীল বরণ বার্গ মহাশয় বলে দিলেন ঘটনাটা, যে সেই সময়ে যেহেতু সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ্যবাদের কারণে অনেকটাই পিছনে আমরা ছিলাম, তাই বাল্য বিবাহ ছিল। সেই বাল্য বিবাহের কারণে মায়ের বিয়ে হয়েছিল মাত্র 9 বছর বয়সে। তখন জ্যোতিরাওয়ের বয়স 12 থেকে 13 বছর, তারা 4 বছরের ছোট বড় ছিলেন বয়সে। 1831-এ জন্ম আমাদের মহিয়সী মাতা সাবিত্রীবাই ফুলে, 1831-এর 3রা জানুয়ারি আজকের দিনটিতে। এবং সেই বীরাঙ্গনা নারী যদি না জন্মাতেন, আজকে হয়তো রীনা চৌধুরী দাঁড়িয়ে এখানে কথা বলার যোগ্যতা রাখতো না, আজকে বন্দনাদি হয়তো এখানে আসতে পারতো না। আজকে মায়েরা, আমরা যে মায়েদেরকে দেখছি তথা আজকে মমতা ব্যানার্জি যে জায়গাটায় বসে আছেন,
সেটাই হয়তো হতো না যদি মা সাবিত্রী ফুলে না থাকতেন। ইন্দিরা গান্ধী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হতো না যদি মা সাবিত্রী ফুলে না থাকতেন। ব্রাহ্মণ অব্রাহ্মণ, আর্য অনার্য, এক কথায় ভারতের সকলকে শিক্ষার আলোকে এনেছিলেন এই মা। তিনি কখনো জাতি ধর্ম ভেদাভেদ করেননি। যে নোংরামিটা ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা দেখি, যে ঘৃণাটা আমরা নিয়ে আমাদেরকে বুকে নিয়ে বেড়াতে হয় প্রতিটা মুহূর্তে। জন্মের পরে একটা বাচ্চা যখন বলে যে আমি ছোট জাতির, আমি কালিন্দী, আমি ডম, আমি সুরি, আমি হাড়ি, আমি বাউরি, ওরা বলে আমরা ব্রাহ্মণ, ওরা বলে আমরা ক্ষত্রিয়, ওরা বলে আমরা উঁচু জাত। ভেতরে আগুন জ্বলে প্রত্যেকটা মানুষের। তারকদারও সেই আগুনটাই ছিল ভেতরে। তারকদা গোবর্ধনপুরের যে গ্রাম থেকে বড় হয়েছে, সেই গ্রামে তাকে এরকম ঘৃণা নিয়ে বড় হতে হয়েছে, এটা আমরা প্রতি মুহূর্তে জানি। আমরা যারা মূল নিবাসী বিচারধারার সাথে যুক্ত, আমরা জানি আমাদের মধ্যে যে ভেদ ব্যবস্থা, বর্ণ বৈষম্য, এই জাতি বৈষম্য, এটা বুদ্ধের বিচারধারা নয়, এটা আমাদের বিচারধারা নয়, এটা হচ্ছে ওই আর্য বহিরাগত বিদেশি যাদের ডিএনএতে আমরা দেখেছি, যারা আমাদের দেশেই নয়, যারা বাইরে থেকে এসছে, তারা তাদের বিদেশি পরিচয়কে গোপন করার জন্য এই উচ্চ নীচ ভেদাভেদের একটা আবরণ তৈরি করলো। ভারতীয়দেরকে বলল তারা নীচ আমাদের চাইতে, আর তারা বিদেশি, তারা নিজেদেরকে রাখলো উচ্চাসনে। আজকেই পড়াতে গিয়ে আমি বাচ্চাদেরকে একটা কথা বলছিলাম, আজকে জানো মা সাবিত্রী ফুলের জন্মদিন। মা সাবিত্রী ফুলের গায়ে কাদা ছোড়া হতো, পাথর ছোড়া হতো, তাকে গালিগালাজ করা হতো। কারা করাতো? যারা ব্রাহ্মণ্যবাদী বিচারধারার সাথে যুক্ত। কারণ যদি এই মাকে আটকে না দেওয়া যায়, জ্যোতিরাও ফুলেকে যদি আটকানো না যায়, তাহলে একদিন না একদিন এই ভারতীয় সমাজ ব্যবস্থায় এরা জাগরিত হয়ে যাবে, এরা শিক্ষা লাভ করবে, এবং সেই শিক্ষার ফলে একদিন এরা মুক্তি চাইবে এবং আন্দোলন করবে, বিদ্রোহ করবে, এবং সেই বিদ্রোহে এদেরকে আর আটকে রাখা যাবে না। তাই মাকে আটকাও, ওকে কাদা ছোড়ো। ওর বাবার উপরে অর্থাৎ জ্যোতিরাও ফুলের পিতার উপরে চাপ সৃষ্টি করা হলো, বলল আপনার বৌমাকে, আপনার ছেলেকে আটকান, মেয়েদের স্কুল খুলে, আবার মেয়েদের লেখাপড়া শিখে কী হবে? মেয়েরা বাড়ির কাজ করবে, আপনারা আমাদের গোলাম, আর মহিলারা পুরুষের গোলাম। এইভাবেই সমাজ ব্যবস্থা এগোবে, এভাবেই চলবে, মেয়েরা আবার লেখাপড়া কী শিখবে? জ্যোতিরাও ফুলের পিতা ব্রাহ্মণ্যবাদী বিচারধারার সাথেই যুক্ত ছিলেন। তিনি ছেলেকে বললেন, এক কাজ করো, হয় স্কুল ছাড়ো, না হয় বাড়ি ছাড়ো, দুটো একসাথে করা যাবে না বাবু। হয় তোমার স্ত্রীকে স্কুলের শিক্ষাদান বন্ধ করাও, নইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জ্যোতিরাও অদম্য জেদি, সত্যের পথে চলা মানুষ, সত্য শোধক সমাজ গড়ার যিনি কারিগর, তিনি এত সহজে সত্যের পথ ছাড়বেন না, এটা আমাদের জানা। যিনি আত্মহত্যা করতে গিয়ে আত্মহননের পথ থেকে ফিরে এসছেন, সেই সমাজে, সেই জায়গায় দাঁড়িয়ে যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই সমাজকে আমি একদিন মুক্ত করব, আমার জীবন পণ করে হলেও আমাকে যে জ্বালাটা সহ্য করতে হয়েছে একটা নিমন্ত্রণ বাড়িতে রক্ষা করতে গিয়ে, সেখানে বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়ির লোকেরা বলেছে তুমি শূদ্র সম্প্রদায়ের লোক, তুমি নীচ। সেই জ্বালা নিয়ে তিনি যখন আত্মহননের পথে গিয়েছিলেন, সেই শ্মশানে গিয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন না, যারা হাসাহাসি করছিল তার মৃত্যুমুখে, যখন তিনি মৃত্যুমুখে পতিত হচ্ছেন, সেই অবস্থাটা দেখে আমাদেরই সমাজের, অস্পৃশ্য সমাজের কিছু মানুষ যারা মরা পোড়ায় দাহ করে, তারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল। তিনি সেটা দেখে আশ্চর্য হয়ে গেছিলেন যে কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুর পথ বেছে নেয়, তাকে দেখে কেউ কখনো হাসতে পারে? এরা কত অজ্ঞ, কত নির্বোধ, কতটাই পিছিয়ে আছে। এটা কেন? কারণ এদের শিক্ষা নেই, তাই এদের চেতনা নেই, তাই এদের বিবেক বলে জিনিসটাই জাগরিত হচ্ছে না মনের ভেতর থেকে। এটাকে যদি জাগরিত করতে হয়, তাহলে কি করতে হবে? এদেরকে শিক্ষাদান করতে হবে। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আমার জীবন দিয়ে হলেও, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও আমি এদেরকে শিক্ষার আলোকে নিয়ে আসব। তিনি ভারতীয় সমাজ ব্যবস্থায় আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি, আমাদেরই পূর্বজদের শিক্ষার ব্যবস্থা করলেন। একের বেশি পরপর একটার পর একটা স্কুল খুলে গেলেন। সঙ্গে নিলেন তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে, যিনি নিরক্ষর ছিলেন, তাকে তিনি শিক্ষিত করলেন। নিজের চেষ্টায় নিজের বন্ধুদেরকে কাজে লাগালেন তাকে শিক্ষাদানের জন্য। আমেরিকান মিশনারি স্কুলে পড়ালেন নিজের স্ত্রীকে, এবং 16-17 বছর বয়স পর্যন্ত সেই শিক্ষার ফলে মা সাবিত্রীবাই ফুলে অনেকখানি লেখাপড়া শিখলেন, এবং তারা যৌথভাবে 1847-এ প্রথম স্কুল খুলছেন। উনারই আমাদেরই জ্যোতিরাও ফুলের যে বোন সাগুনা বাউ, তাকে সঙ্গে নিয়ে 1847 সালে প্রথম একটা স্কুল খুলেছিলেন। তারপর 1848-এর 14ই জানুয়ারি প্রথম স্কুল খুলছেন আমাদের যে স্কুলটা আমরা জানি ভিদেওয়াড়াতে। সেই প্রথম মহিলা বিদ্যালয় চালু হচ্ছে, এবং সেই বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা হচ্ছেন আমাদের মা সাবিত্রীবাই ফুলে। এবং তারপর যে পথ চলা, সেই পথ চলা থেকে তারা ফিরে আসেননি, এবং আমরা দেখেছি তারা কি করেছেন। তারা বাড়ি ছেড়ে দিয়েছেন যখন তার বাবা বললেন হয় ঘর ছাড়ো কিংবা স্কুল ছাড়ো।
জ্যোতিরাও বললেন আমরা বাড়ি ছেড়ে দেবো, তবু স্কুল শিক্ষা বন্ধ করব না। কি হবে? বাড়ি থেকে নিরাশ্রয় হয়ে গেলেন, চলে গেলেন সঙ্গে সঙ্গে। তার মধ্যে যেহেতু এই নোংরামি, ভণ্ডামি, ভ্রষ্টাচার ছিল না, এই ব্রাহ্মণ্যবাদী বিচার ধারণার কারণে মানুষকে ঘৃণা, এটা জ্যোতিরাও ফুলের মধ্যে ছিল না। তিনি এবং তার স্ত্রী সস্ত্রীক তারা দুজনেই চলে গেলেন বন্ধু ওসমান শেখের বাড়িতে, যেটা বলে গেলেন পূর্বজ বক্তারা। সেই ওসমান শেখ ছিলেন ঘনিষ্ঠ বন্ধু আমাদের জ্যোতিরাও ফুলে এবং মা সাবিত্রীবাই ফুলের পরিবারের সাথে যুক্ত দীর্ঘ সময় ধরে। সেই বন্ধু হওয়ার সুবাদে তার বাড়িতে গেলেন এবং ওসমান শেখের স্ত্রী ফাতিমা শেখ, আরেকজন মহিয়সী মহিলা, ভারতের নারী শিক্ষার প্রথম কাণ্ডারি যে দুজন, মা সাবিত্রী ফুলের পর যার নাম আসে তার নাম এই ফতিমা শেখ, তাকে সঙ্গে নিলেন এবং শিক্ষার কাজে, শিক্ষার আন্দোলনে তারা এগিয়ে গেলেন এবং একটার পর একটা কাজ করে গেলেন। মা সাবিত্রীবাই ফুলের আরেকটা বড় দিক, উনি কারোর বিরুদ্ধেই, ওনার বিরাট যে ক্ষোভ ছিল সেটা ছিল না। ব্রাহ্মণ বিধবাদের তিনি আশ্রয় দিতেন। যে ব্রাহ্মণ সমাজ আমাদের শিক্ষার কোনো অধিকার দেয়নি, যে ব্রাহ্মণ সমাজ তথা বিদ্যাসাগর মহাশয়ও আমাদেরকে তার কলেজে প্রবেশাধিকার দেননি, আমরা জানি না। বিদ্যাসাগর মহাশয় যেটুকু কাজ করেছেন অবশ্যই ভালো কাজ, সম্মানের কাজ, সে তাকে সম্মান জানাতে হয়, আমরা সম্মান জানাই। কিন্তু বিদ্যাসাগর মহাশয় আমাদের পূর্বজদের স্কুলে অধিকার দেননি। বিদ্যাসাগর মহাশয় তার কলেজে কোনো সুরি, হাড়ি, ডম, চণ্ডাল, মুচি, মেথর, কামার, কুমোর কাউকে তার স্কুলে বা কলেজে প্রবেশাধিকার দেননি নিজে। উনি যখন অধ্যক্ষ, তার আগের তো দেয়নি যারা, তাদেরকে ছেড়েই দিন, উনি নিজেও দেননি। অথচ আমরা জানি না কেন? কারণ জানলে আপনি ওনার গলায় মালাটা পরাবেন না। কারণ জানলে, আপনি যদি জেনে যান মা সাবিত্রী ফুলে আপনাদের জন্য করেছেন, জ্যোতিরাও ফুলে করেছেন, তাহলে আপনি নিজের বাবাকে ছেড়ে অন্যের বাবাকে বাবা বলতে যাবেন না। এত বোকা পৃথিবীতে কেউ নেই। তাই যারা শাসক তারাই ইতিহাস তৈরি করে। সেই ইতিহাস বিকৃত হোক আর মিথ্যার হোক, তারা তাদের মতো করে সত্য মিথ্যার আলোকে আমাদের জায়গাগুলোকে, যে গুরু, আমরা জানি গুরুচাঁদ ঠাকুর যিনি ৩৯৫২টা বিদ্যালয় স্থাপন করেছিলেন, মাধ্যমিকের ইতিহাসে রাখা হয়েছে অল্প পরিসরে, যাতে করে ছেলেমেয়েরা না জানতেই পারে বিশেষভাবে। সেই গুরুচাঁদ ঠাকুরের কথা আমরা জানি না, তার ছবিও অনেকে চেনে না। এখানে আমরা যদি বলি, আমরা বেশিরভাগ মানুষ তার কথা জানি না। আমরা যারা বিচারধারার সাথে যুক্ত, এখন বাম শেপে এসে আমরা জানতে পাচ্ছি কে এই গুরুচাঁদ ঠাকুর। বাম শেপ শেখাচ্ছে যে গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তিদের জন্য ডক্টর বি.আর. আম্বেদকর আজকে ওখানে গিয়েছিলেন। অর্থাৎ এই বাংলাই পথ দেখিয়েছিল ভারতবর্ষকে। তারকদা বলতেন, তারকদা আমাকে একটা কথা বারবার বলতেন, প্রদীপদা একটা কথা জানেন, বাংলা যদি না জাগে ভারতে পরিবর্তন আসতে পারে না। মহারাষ্ট্রে যে পরিমাণ র্যালি হয়েছে, মহারাষ্ট্রকে আমার সংগঠন যে পরিমাণ সময় দিয়েছে, তার অর্ধেকটা সময় যদি সংগঠন আমার বাংলাকে দিত, আজ বাংলা পথ দেখাতো ভারতবর্ষকে। এটা আমি একজন সংগঠনের ব্যক্তি হয়েও সংগঠনের বাইরে কথাটা বলছি এই জন্য, আজকে তারকদা নেই, এটা আমাদের সাংগঠনিক কথা, একদম ভেতরের কথা। বাংলাকে আমরা সেই সময়টা দিতে পারিনি। অর্থাৎ সংগঠন যে লেভেলে আছে, যে জায়গায় আছে, আমরা এখানে বসে অনেকেই ভাবছি, অনেকেই জানি না, অনেকে আমাদেরকে বলে এই সংগঠন তো ছোট সংগঠন, আসতে সময় লাগবে, মানুষকে বুঝতে বোঝাতে সময় লাগবে। আসলে তা নয়। এ বৃহৎ আকারের বিরাট সংগঠন, কোনো ছোটোখাটো সংগঠন নয়। এটা আমাদের গর্ব শুধু নয়। বামসেপ একটা, একটু আগেই সঞ্চালক রাজীবদা বলেই গেলেন যে বামসেপ একটা চলমান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞানের আধার নয়, বিচারধারার একটা আধার, মানুষে মানুষের সাম্যবাদের একটা আধার, মানুষের মধ্যে প্রেম ছড়ানোর একটা সুযোগ্য স্থান হচ্ছে বামসেপ, যেখানে কোনো ঘৃণা নেই, যেখানে কোনো মানুষে মানুষে ভেদাভেদ তৈরির কোনো জায়গা নেই, যেখানে আছে মানুষ মানুষকে মানুষ বলে ভালোবাসবে, মানুষ মানুষের শিক্ষাকে সম্মান করবে, মানুষ মানুষের জ্ঞানকে সম্মান করবে। এবং সন্তোষবাবু যে কথাটা বললেন যে ভারতবর্ষ একটা মাতৃতান্ত্রিক দেশ, যেখানে মায়েরা থাকে সবার উপরে, মায়ের নিচে আমরা সবাই। মা প্রণাম করবে সন্তানকে, এটা ভারতবর্ষ নয়। যে ধর্ম মাকে সন্তানকে প্রণাম করতে বাধ্য করায়, তারা এই দেশের কুলাঙ্গার, তারা অসভ্য, তারা কখনো কোনোদিন সভ্য হতে পারে না। আমার মা আমাকে প্রণাম করবে, আর আমার সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব এবং বলবো এটা ধর্ম। পৃথিবীতে বোধহয় এত মহামূর্খ কেউ নেই সেটাকে ধর্ম বলবে। সেটা ধর্ম নয়, সেটা অধর্ম। ব্রাহ্মণ্য ধর্ম তথা হিন্দু ধর্মে আমরা দেখেছি ব্রাহ্মণ সম্প্রদায়ে যে পৈতে প্রথা, উপনয়নের প্রথা, উপনয়ন মানে ওরা বলে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ব্যক্তি উপনয়ন পড়েছে বা যে ব্যক্তির কাঁধে সুতো রয়েছে, পৈতে রয়েছে, তার চাইতে বৈষম্য বিভেদকারী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় নেই। তিনি অসভ্য মানুষ, তিনি কখনো সভ্য মানুষ হতে পারেন না। মানুষ কখনো ব্রাহ্মণ হতে পারে না।
যিনি ব্রাহ্মণ তিনি কখনো মানুষ হতে পারেন না, এটাই সত্য। কারণটা হচ্ছে এটা, আপনারা হয়তো ভাববেন এটা আবার কীরকম কথা, ব্রাহ্মণ তো একটা জাতি, তারাও তো মানুষ না। নয়, কোনো মানুষ কখনো ব্রাহ্মণ হতে পারে না, মেসরাম সাহেব বলেন। এবং বলেন মানে কি, এটার পিছনে যুক্তিটা খুব সহজ, আপনারাও বলবেন। কোনো মানুষ যখন ব্রাহ্মণ হয়, কখন ব্রাহ্মণ হয়? যখন সে উপনয়ন নেয়, যখন সে পৈতে নেয়, তখন সে কি বলে? সে হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সকল মানুষের শ্রেষ্ঠ, নারী পুরুষ সবার শ্রেষ্ঠ হয়ে গেল সে, এবং তার মায়ের চাইতেও সে শ্রেষ্ঠ। কারণ মা শূদ্রাণী, নীচ ভারতীয় নারী, তার মাকে তাকে প্রণাম করতে হবে, এটা ধর্ম এবং এটা মানতে হবে। যে ব্যক্তি পৈতেধারী সে যদি আমাকে এসে জ্ঞানের কথা বলে, হাসবেন, তাকে দেখে শুধু হাসবেন যে আপনার গলায় যে পৈতেটা আছে ওই পৈতেটাই বলে দিচ্ছে আপনার শিক্ষা দীক্ষা জ্ঞান কিছুই নেই, তার থেকে আপনি বহু যোজন দূরে, আপনার সাথে কথা বলার ক্ষমতা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। আগে শিক্ষার আলোকে আলোকিত হয়ে আসুন। যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ওই পৈতেটা ফেলে আসুন। যদি অমানুষ হন, যদি অসভ্য হন, তাহলে আপনি পৈতে ধারণ করবেন। তারকদাকে এরকম অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তার স্কুলেতেই। মাস্টারমশাইদের কোনো এক বাচ্চার পৈতে হবে, তারকদাকে বলা হয়েছে সেই পৈতের জন্য মাস্টারমশাইদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এবং তারকদাকে বলা হয়েছে পৈতের চাঁদা দিতে হবে, কি না পৈতে হবে। তারকদার যা উত্তর দেওয়ার ছিল তিনি সেটাই দিয়েছেন। বললেন তা কি করে হয়? একটা অধর্মকে আমি কি করে লালন করতে পারি? এ তো ধর্ম না, এটা অধর্ম। যে ধর্মে মাকে দিয়ে ছেলেকে প্রণাম করবেন আপনারা, আর সেই জন্য আমার কাছে অর্থ চাইতে আসবেন, সেটা কি করে সম্ভব হতে পারে কখনো? এরকম অধর্মকে আমি সমর্থন করি না। তা আপনারা করতে পারেন, আপনারা অধর্মের পথে চলতে পারেন, আমি ধর্মকে মানি, অধর্মকে নয়। আমরা ধর্মকে সম্মান করি। অনেকেই বামসেপকে গুলিয়ে ফেলে, এরা ধর্ম মানে না, ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। বামসেপ একটা ধার্মিক সংগঠন যারা সকল ধর্মকে সম্মান করে। আমাদের কাছে প্রত্যেকটা ধর্মীয় সংগঠনে প্রত্যেকটা ধর্মীয় জায়গা রয়েছে। যেমন একটু আগেই বলে গেলেন সন্তোষবাবু, বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ট্রাস্টের একজন ব্যক্তি, মাননীয় সঞ্জয় বাবু একজন স্টেট মেম্বার, আমিও নিজে বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ট্রাস্টের একজন সদস্য ছিলাম। এবং আমাদের ইসলামিক সংগঠন আছে, আমাদের প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা করে সংগঠন আছে। শুধুমাত্র নেই যেটা, সেটা অধর্মের কোনো সংগঠন আমাদের সংগঠনে নেই। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের জন্য আমাদের ধর্মে কোনো জায়গা নেই। আমরা ধর্ম মানি, অধর্মকে নয়। আর এই ধর্মে যেগুলো বলা হচ্ছে, এরা যেটাকে ধর্ম বলে প্রচার করে, এটা কোনো কালেই ধর্ম ছিল না, একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে সেই ষড়যন্ত্রটুকু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। যে কাজটা তারকদা তার জীবন দিয়ে, জীবন দেওয়ার আগে পর্যন্ত করে গেছেন, সেই কাজটার আমরা তার ছাত্রছাত্রী বলা যায়। আমরাই কি করব? তার অধরা কাজকে, অপূর্ণ কাজকে, অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যাব। মৃত্যু সত্য, এখানে অস্বীকার করার কিছু নেই। কষ্ট আমাদের প্রত্যেকেই হয়েছে, হবে। মানুষ চলে যায়, কেউ কখনো চিরকাল ছিল না, থাকবে না। আমাদেরকে একটা সময় প্রত্যেককেই যেতে হবে। কিন্তু যাওয়ার আগে, একটু আগেই আরেকটা কাজ, বাবা সাহেবের একটা কথা আমাদের রাজীব ভাই লিখেছিল তারকদার স্মৃতিচারণায়, এবং খুব সত্য কথা বাবা সাহেবের যে কথাটা। আমরা, আমাদের জীবন হবে কেমন? গ্রেট রাদার দ্যান লং। ম্যান শুড বি গ্রেট রাদার দ্যান লং। অর্থাৎ মানুষ মহান হওয়া ভালো, মানুষের দীর্ঘ জীবনের চাইতে মানুষের জীবনটা মহান হওয়াটা অনেক বেশি শ্রেয়। তো তারকদার জীবন দীর্ঘ নয় আমরা দেখলাম, কিন্তু অনেক দীর্ঘজীবী মানুষের চাইতে তারকদা অনেক মানুষের কাছের মানুষ। এই সংগঠন তথা ভারতবর্ষের বহু মানুষের কাছে তারকদা পৌঁছে গেছেন। ভারতবর্ষের বহু মানুষ তারকদাকে দেখলেন, জানলেন। মেসরাম সাহেব থেকে আরম্ভ করে বিলাস খারাত স্যার, আমাদের সুখরঞ্জন সরকার স্যার সারা পশ্চিমবঙ্গ এসেছিল তার স্মৃতিচারণায়, তার শেষ সমাধিতে কবরে মাটি দিতে। এটা আমরা দেখলাম। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ থেকে অনেক মানুষ তার কাছে এসছে, তার স্মৃতিচারণা করেছে। কারণ তারকদা যে কাজটা করে যাচ্ছিলেন সেটা একটা মহান কাজ। তাই তারকদার জীবন মহান ব্রতে ব্রতী ছিল। তারকদা কোনো সাধারণ একজন বামসেপ কর্মী নয়, তারকদা একজন সাম্যবাদী, তারকদা একজন সমাজ সংস্কারক। যে সমাজকে প্রতিনিয়ত তিনি সংস্কার করার কাজ করে গেছেন, প্রতি মুহূর্তে করে গেছেন, প্রতিটা মানুষের কাছে তিনি পৌঁছেছেন। আমাদের কর্মীদেরকে তিনি বারবার জাগরিত করার কাজ করে গেছেন এবং করে যাচ্ছিলেন। এটা কষ্টের যে আরও কিছুটা সময় তাকে পেলে আমাদের ভালো হতো। সেই মানুষটা যদি আরও কিছুটা এগিয়ে দিয়ে যেতেন তাহলে আমরা আরও ভালো দেখতে পেতাম। আরেকটা দুঃখের জায়গা রয়ে গেল যেটা তারকদার জন্য, সেটা হচ্ছে এই যে উনি স্বাধীন ভারতটা দেখতে পেলেন না। যে দেশ দেখার স্বপ্ন করে এগিয়ে যাচ্ছিলেন সেই সম্মানটা তাকে আমরা দিতে পারলাম না। সেই রকম একটা স্বাধীন ভারতবর্ষ, যে ভারতবর্ষে এই ব্রাহ্মণ্যবাদী শাসকরা দূরে সরে সেই জায়গায় আমাদের মহান মূল নিবাসী মানুষেরা
যারা সকলকে নিয়ে চলার ক্ষমতা রাখে, যারা সকলের মধ্যে ভালোবাসার বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষদের শাসনটাকে তিনি দেখে যেতে পারলেন না। সেই জায়গাটা দেখে যেতে পারলে হয়তো আরও ভালো হতো, আমাদের আরও ভালো লাগতো। তবুও তারকদার চলে যাওয়া আমরা অপূর্ণ হতে দেব না। তার বাসনা, তার কামনা, তার ইচ্ছা, আমাদের সংগঠনের যা ইচ্ছা, বাবা সাহেব যেটা করতে পারেননি, জ্যোতিরাও ফুলে, মা সাবিত্রী ফুলে যে কাজটা শেষ করে যেতে পারেননি, আমাদের কাশিরামজি যেটাকে শেষ করতে পারেননি, মেসরাম সাহেব যে পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন, আমাদেরকে যাচ্ছেন, সেই কাজ আমরা যারা তরুণ বিদ্যার্থী এখানে এসছে, হরে কৃষ্ণ ভাই থেকে আরম্ভ করে আমাদের যারা রয়েছে বিদ্যার্থী মোর্চার, তাদেরকে এই জায়গাটা আরও শক্ত করে ধরতে হবে। আমরা যেহেতু স্রোতের বিপরীতে হাঁটছি তথাকথিত ভাষায়, যেহেতু ক্ষমতা ওদের, ইতিহাস ওদের, বিকৃত ইতিহাসও ওরা বানাচ্ছে, তার প্রতিকূলে আমাদেরকে এগোতে হচ্ছে, ফলে আমাদের লড়াই অনেক কঠিন। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কোনো জায়গা নেই, তাই বলে আমরা নিরুৎসাহিত হব না। মানুষ মরণশীল, মানুষের সাথে সাথে বিচারও মরে যায়। ম্যান আর মোর্টাল। একটু আগে যে কথাটা গৌতম ভাই বলছিল, খুব সুন্দর কথা বাবা সাহেবের, মেন আর মোর্টাল সো আর আইডিয়াস। মানুষ মরণশীল, তাই বিচারও মরে যায়। তাই বিচারকে বাঁচিয়ে রাখে শুধুমাত্র বিচারধারার প্রসার, যেটা ব্রাহ্মণ্যবাদীরা করে রাখে। মিথ্যাটাকে বারবার সত্য সত্য বলে প্রচার করতে করতে একটা ষড়যন্ত্রকেই তারা কি করেছে, আজ সত্যে পরিণত করে দিয়েছে। তারা হিটলারের সহজ গোয়েবেলস থিওরিকে প্রয়োগ করে এবং মিথ্যাটাকেই সত্য বলে প্রচার করে, মিথ্যাটাই আমরা সত্য বলে জেনে এসেছি, জানি। তাই আজকে বিদ্যাসাগর মহাশয় আমাদের কাছে মহাপুরুষ, মা সাবিত্রী ফুলে নন। তাই রাজা রামমোহন রায় নবজাগরণের পথিকৃৎ, এদেরকে বলা হয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কারক। আশ্চর্য কথাটা হলো, সমাজ সংস্কারক কথাটা এত ছোট নয়। সমাজ সংস্কার করতে গেলে আগে বুঝতে হবে সমাজের সমস্যাটা কোথায়। বিধবা বৈধব্য আমাদের ভারতীয় সমাজের সমস্যা নয়, সেটা একটা পরিবারের সমস্যা। হতে পারে পরিবারটা 2-4টে ব্রাহ্মণ এবং আর্য পরিবারের। অনার্য সমাজ তথা 85% মানুষের সমস্যা বিধবা বিবাহ নয়। সতীদাহ আমাদের অনার্য ভারতীয় সংস্কৃতি ছিল না, নেই, কোনো দিন নেই, কোনো উদাহরণ নেই। ভারতে মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো, ভারতের মেয়েদের নয়, ব্রাহ্মণ মেয়েদের পুড়িয়ে মারা হতো। ওনারা ব্রাহ্মণবাদী সংস্কারক, ব্রাহ্মণ্য সমাজের সংস্কারক। হ্যাঁ করেছেন, সেটাও ভালো কাজ, নিজ সমাজের হলেও সেটাকে আমরা সম্মান করি, কিন্তু তার মানে এত বড় শব্দবন্ধ ব্যবহার করাটা সেখানে ঠিক নয়। ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব বলে যাচ্ছেন, সমাজ সংস্কারক বলতে যেটা বুঝতে হবে, আগে প্রথম জানতে হবে সমাজের সমস্যাটা কোথায়। ভারতীয় সমাজের মূল সমস্যা কি? জাতি ব্যবস্থা। এটা ভারতীয় সমাজের মূল সমস্যা। এটাকে বাদ দিয়ে সংস্কার ওই কান টানা নাক টানার মতো। ব্রাহ্মণ্যবাদের যেটা সবচাইতে বড় নোংরামি, সেটা জাতি ব্যবস্থা। বিদ্যাসাগর মহাশয় লড়াই করেছিলেন? মনে হয় না কেউ বলবে। জাতি প্রথার বিরুদ্ধে ওনার কি লড়াই ছিল? লড়াই থাকা তো দূরের কথা, উনি চিঠি লিখছেন যে আমার কলেজে এই ছোট লোকগুলোকে ঢুকতে দেব না। উনি বলছেন, মনু মহারাজ বলে গেছেন এরা ছোট লোক, এদের প্রবেশাধিকার দেওয়া যাবে না। ছোট লোকদের মধ্যে বড় লোক এখন হচ্ছে কিছুটা কায়স্থ, কারণ ওরা আমাদের বিচারধারায় চলে, কারণ ওরা হরিনাম সংকীর্তন করে, ওরা দুর্গা পুজো করে, ওরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে চলে, ষড়যন্ত্রটাকে এগিয়ে নিয়ে চলে। তাই ওদের 2-4 জনকে ঢুকতে দেওয়া হোক, ওরা ঢুকুক, বাকিদেরকে নয়। আপনাদেরকে যারা বিদ্যাসাগরের নামে প্রচার করে বেড়ায়, রাজা রামমোহনকে নবজাগরণের পথিকৃৎ, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ এরকম বড় বড় শব্দ বলি আওড়ায়, বুঝবেন তারা ষড়যন্ত্রকারীদের মধ্যেই একজন। এই সব দল যারা বিরোধী তথা পক্ষে আছে, তারা এক একটি ব্রাহ্মণ্যবাদী দল, এবং এদের কাজ লাগাতার, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ অল্প ভালো, কেউ অল্প খারাপ। নরেন্দ্র মোদীরা খারাপ, মমতা ব্যানার্জিরা ভালো, কেউ অল্প ভালো অল্প খারাপ। ওকে ছাড়ো, বিজেপিকে ছাড়ো, তৃণমূলকে ধরো, তৃণমূলকে ছাড়ো, সিপিএমকে ধরো, সিপিএমকে ছাড়ো, একে ধরো, কিন্তু মূল লক্ষ্য তাদের একটাই, তারা সবগুলোই ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রের ধারক এবং বাহক, এবং তারা এগিয়ে নিয়ে চলে। ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের কোনো মহাপুরুষদের পথে ওরা চলে না, আপনাদের কোনো মহাপুরুষকে ওরা মহাপুরুষ বলে মনে করে না, তাদের বিচারধারা ওরা মানে না। তাহলে তারা মানুষ কিসের? ওরা ডক্টর বি আর আম্বেদকরকে চেনে না, ওরা সাবিত্রীবাই ফুলে বললে জানে না, এত বড় একজন মহিলা জ্যোতিরাও ফুলেকে তারা চেনে না। আমাদের বিচারধারা, যে বিচারধারাটা সত্যের আলোকে সত্য শোধক সমাজ গড়ার কাজ আমরা করে যাচ্ছি, জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রী ফুলে এনারা দুজনে মিলে আর একটা কাজ যেটা করেছিলেন, বড় কাজ, ওদের ব্রাহ্মণদের বিধবা বিবাহটাকে আটকানোর জন্য ওই বাল্য বিধবাগুলোকে যে মাথা মুন্ডন করে দেওয়া হয় খুব নির্মমভাবে, ওই ছোট ছোট মেয়েগুলোর বুড়ো বরদের সাথে বিয়ে দিয়ে ওই ছোটবেলাতেই যখন মাথা মুন্ডন করা হতো নাপিত দিয়ে, উনি নাপিত হরতাল করলেন নাপিতদেরকে ডেকে,
মা সাবিত্রীবাই ফুলে জ্বলে উঠলেন, রেগে উঠলেন, বললেন এ কি হতে পারে না, এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর মাথা মুন্ডন কেন হবে? সমস্ত নাপিতকে ডাকলেন, বললেন তোমরা হরতাল করো, তোমরা বলো আমরা কারো মাথা মুন্ডন করব না। এবং সমস্ত নাপিত সম্প্রদায়ের মানুষ তার ডাকে সাড়া দিয়েছিলেন, কারণ তারা একই সম্প্রদায়ের মধ্যে পড়েন, তারা ওবিসি সম্প্রদায়, শূদ্র সম্প্রদায়ভুক্ত ছিলেন। এবং মা সাবিত্রীর ডাকে তারা সাড়া দিলেন, মুন্ডন প্রথাটাকে অনেকটা রুখে দিয়েছিলেন এবং বাল্য বিবাহ একটা প্রতিরোধক সমাজ গড়ে দিলেন, নাম দিলেন বাল প্রতিবাদক। সেই বাল প্রতিবাদক সমাজে বাল্য বিধবা বিবাহের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। ওনাদের লড়াই অল্প কথায় বলার নয়। আজকে দুঃখের দিন, সময়টাও অল্প, শীতকালের বেলা, আমরা অনেকেই অনেক দূর থেকে এসেছি। আমরা যারা এই কাজটা করছি, বামসেপ তথা বামসেপের শাখা সংগঠন যারা যেখানে আছি, যে অবস্থাতে আছি, তারকদার এই ফেলে যাওয়া কাজ, তারকদা আমাদের কাছে বট বৃক্ষের মতো ছিল। এখন আমাদেরকে তার জায়গায় সেইভাবেই নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তদন্ত যেভাবে এগোনোর এগোবে, এই মৃত্যুটা আমাদের কাছে মেনে নেওয়ার নয়। সেটা হতে পারে ষড়যন্ত্র, হতে পারে হত্যা, বা হতে পারে মৃত্যু, দুটো যাই হোক না কেন, সেটা আমাদের সাংগঠনিক পদ্ধতিতে দেখবে, তার দেখাশোনা চলছে। পরিবারের পাশে যথাসাধ্য আমরা থাকার চেষ্টা করব প্রত্যেকেই। এবং সর্বোপরি যেটা আমাদেরকে করতে হবে, এই বিচারধারাকে আরও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, তরুণ শক্তিকে জাগরিত করতে হবে, তথা মায়েদেরকে, যাতে এই ব্রাহ্মণ্যবাদী নোংরামি থেকে মায়েরা বেরিয়ে আসতে পারে, সেই মায়েদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে এবং মায়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ মায়েরাই সমান শক্তি, পূর্ণ শক্তি। মা সাবিত্রীবাকে সামনে রেখে, তারকদাকে সামনে রেখে আসুন আমরা অঙ্গীকার করি যে সেই মুক্ত সমাজ, সেই রকম একটা সত্যশোধক সমাজ, সেই মুক্ত ভারত একদিন আমরা দেখব, যে ভারতে কোনো বিভেদ থাকবে না, যে ভারতবর্ষে কোনো নোংরামি থাকবে না, যে ভারতবর্ষে জাতিগত কোনো হানাহানি থাকবে না। মানুষ মানুষকে ভাই বলে, মানুষ মানুষকে বন্ধু বলে সম্মান করবে, শিক্ষাকে সম্মান করবে, নারীকে সম্মান করবে, তথা এই দেশকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ রূপে সেই বুদ্ধের ভারতে পৌঁছে দেবে। এটুকুই বলে আপনাদের সকলকে মূল নিবাসী অভিনন্দন জানিয়ে, তারকদা এবং তার পরিবারকে আমার সমবেদনা জানিয়ে, তারকদাকে সশ্রদ্ধ আমার ভালোবাসা অভিনন্দন জানিয়ে, মা সাবিত্রীবাই ফুলে ওনার যে অবদান, ওনার যে শিক্ষা, ওনার যে সমাজ সংস্কারের আন্দোলন, তাকে পাথেয় করে আমি কথা দিচ্ছি, আমি আমার জীবন যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ এই বিচারধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব আমাদের বন্ধুদের সাথে, বামসেপ ক্যাডারদের সাথে। এই বামসেপ পরিবার যারা সততার পরিবার, সততার লড়াই রয়েছে এখানে, কম বেশি হাজারো তারক আমাদেরকে তৈরি করতে হবে, হাজারো তারক বাউরি, হাজারো তারকনাথ বাউরি, এই মহান তারক বাউরি যাতে আরও তৈরি হতে পারে, এক তারক বাউরি মরে গেলেও যাতে আরও তারক বাউরি আমরা তৈরি করতে পারি, এই কাজটাই আমাদেরকে করে যেতে হবে। এবং তার জন্য যদি আমরা কষ্ট পাই, দুঃখ পাই, পাবো, কিন্তু তারক বাউরি তৈরি করার কাজ আমাদেরকে করতে হবে এবং আমরা করব। এই জন্য আসুন হাতে হাত মেলাই এবং শপথ নিই যে সেই ভারতবর্ষ, সেই স্বাধীন ভারতবর্ষ আমরা দেখে যাব এবং সেই ভারতবর্ষকে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ দেশ রূপে পরিগণিত করব। জয় মূল নিবাসী, জয় ভীম, জয় ভারত।